তুমি ঠিক, তোমার এইখানে কোনো দোষ নেই। আর এটা তুমি ভেতর থেকে জানো, তুমি বুঝতে পারছো যে আমার এখানে কোনোই ভুল নেই। সামনের মানুষটা আমায় কষ্ট দিচ্ছে, কিন্তু এখানে সত্যি আমার কোনো দোষ নেই। যেদিন তোমার ভেতরে এরকম একটা ফিলিং আসবে যেখানে তুমি মন থেকে এটা জানো যে আমি এখানে কিছু ভুল করিনি, সেদিন চোখ বন্ধ করে এগিয়ে যাও। যেটা ঠিক মনে হচ্ছে সেটা করো, কারুর কোনো পরোয়া করো না। বিশ্বাস রাখো, উনি তোমার সাথে আছে। তোমার ভয়ের কোনো কারণ নেই। হতে পারে অনেকজন তোমার আগেনস্টে চলে যাবে, অনেক কাছের মানুষ তোমার থেকে দূর চলে যাবে, অনেকজনই তোমাকে ভুল বুঝবে, কিন্তু যেটা তোমার মন বলছে যেটা ঠিক, তুমি সেটা করো। উইদাউট এনি হেজিটেশন সেটা করো, কোনো ভয় পেও না। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা আমার গল্প, আমার জীবনের ফার্স্ট লেসন, যেটা আমি ছোটবেলায় শিখেছিলাম। এই লেসনটা আমার জীবনটা পাল্টে দিয়েছে। আজ এই শিক্ষা, যেটা আমাকে হয়তো ওই সময় ইউনিভার্স বা ভগবান বলতে পারো আমায় শিখিয়েছিল, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা, এই গল্পটা অবশ্যই শুনো। আশা করছি এখান থেকে সত্যি অনেক কিছু তুমি রিয়েলাইজ করতে পারবে। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও এবং আজকের এই গল্পটা মন দিয়ে শোনো। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটা শুরু করবার আগে আমি একটা কথা তোমাদের সাথে আগে শেয়ার করব। সেটা হচ্ছে যে এই গল্পতে যেই ঘটনার ব্যাপারে আমি তোমাদের আজকে বলবো, সেই ঘটনায় আমি যেটা করেছি সেটার জন্য কিন্তু আমি একদমই গর্বিত নই। একদমই ওটার জন্য আমি কোনো প্রাউড ফিল করি না। যেটা আমি করেছিলাম সেদিন, সেটা হয়তো যেইভাবে আমি করেছি সেটা ঠিক ছিল না, সেটাকে আমি একদমই প্রমোট করছি না। বাট সেদিনের এই ঘটনাটা আমাকে, আমার লাইফটাকে পাল্টে দিয়েছিল। সেদিন যেটা আমি শিখেছিলাম সেটা আমার জীবনের প্রথম শিক্ষা, যেটা আমি বিশ্বাস করি যে সেদিন ভগবান নিজে এসে আমাকে সেটা শিখিয়েছে। আজকের এই গল্পটা খুব ইম্পর্ট্যান্ট। তো বিষয়টা হচ্ছে, এটা আমার ছোটোবেলাকার গল্প। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। আমি এর আগে নিজের একটা দুটো ভিডিওতে বলেছি যে ছোটোবেলায় আমি, মানে ক্লাস 6 অবধি আমি এমপিতে থাকতাম। এমপিতে জবলপুরে থাকতাম। আমার বাবা ওখানে চাকরি করতেন, তাই ওখানে থাকতাম। কিন্তু আমাদের বাড়ি সবসময় কলকাতা। থাকতাম ওখানে ছোটোবেলায়। তো এবার বিষয়টা হচ্ছে, ওই সময় যেরকম মা বাবারা নিজের বাচ্চাকে নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট থাকতো পড়াশোনা নিয়ে ওই সময়, এখনও হয়তো হয়, বাট ওই সময় বাচ্চাদের পড়াশোনা নিয়েই জাজ করা হতো যে এই বাচ্চাটা পড়াশোনায় খারাপ, মানে সব কিছুতেই খারাপ, এরকম একটা সময় ছিল। তো মা বাবারা নিজের বাচ্চার পড়াশোনা নিয়ে প্রচণ্ড সিরিয়াস থাকতো ওই সময়। এখনও আছে, বাট ওই সময় একটু বেশি স্ট্রিক্ট থাকতো। মেরে মেরে আমাদের পড়ানো হতো, এটা সব বাড়িতেই হতো। তো যাই হোক, তো আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। খুব একটা ভালো মানে কি, আমি ভালোই ছিলাম না পড়াশোনায়। কিন্তু হ্যাঁ, আমি এখনও বলি যে আমি পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু আমি কিন্তু পড়াশোনা করতাম। এরকম নয় যে আমি ফাঁকি দিতাম। আমি পড়াশোনা করতে চাইতাম, কিন্তু আমি পড়াশোনা, মানে আমার দ্বারা ঠিক করে হতো না। স্পেশালি ম্যাথামেটিক্স আমার লাইফটাকে সত্যি অনেকটাই মানে কষ্ট দিয়েছে। বললে তো এখন হাসি লাগে, কিন্তু ম্যাথসের জন্য আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে, আমার বাবা আমার পড়াশোনা নিয়ে খুব চিন্তিত থাকতো। তাই আমার বাবা একজনকে, একটা মাস্টার আমার জন্য রাখে, যিনি আমাকে এসে বাড়িতে পড়াবে। এবার এই মাস্টারটা কে, এনার নাম আমি এখানে নেব না, একটা নাম চেঞ্জ করে আমি বলছি, লাইক মিস্টার ঘোষ। ঠিক আছে, ধরে রাখছি ওনার নাম মিস্টার ঘোষ। তো উনি আমার বাবার সাথেই কাজ করতেন, তারা একই ফ্যাক্টরিতে তারা কাজ করতো।
বিকেলবেলায় তাদের ছুটি হয়ে যেত, তো বিকেলবেলায় উনি এসে আমাকে পড়াবেন এরকমই প্রস্তাব বাবা তার কাছে রাখেন। তো উনি বলেন ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, অল সাবজেক্ট আমি পড়িয়ে দেব। এবার ওনার স্পেশালাইজেশন ছিল ম্যাথসে উনি খুব ভালো ছিলেন, ম্যাথস খুব ভালো পড়াতে পারতেন। তো ঠিক হলো সোম থেকে শুক্রবার উনি এসে আমাকে পড়াবেন। এবার বিষয়টা হচ্ছে, যখন উনি আমাকে পড়াতে এলেন, বাবা তাকে বললেন, যেরকম সব মা বাবারাই বলে, যে ওকে কিন্তু আচ্ছা করে মারবে, ও কিন্তু খুব দুষ্টু, ও পড়াশোনা করে না, ওকে মেরে মেরে ওকে ঠিক করবেন। এটা সব মা বাবারাই বলে। তো উনিও, আমার বাবাও বলেছেন, আর আমার মনে হয় উনি আমার বাবার কথাটা খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছিল। তো প্রথম দিন থেকেই উনি আমাকে বকতে শুরু করে। ফার্স্ট ডে, মানে প্রথম দিন আসলে কি হয়ে যায়, আজকে তো নতুন এসছে, আমার সাথে নতুন পরিচয়, তো একটু ভালো করে কথা বলবে না, প্রথম দিন থেকেই সে একটু রাগি রাগি আমাকে শো করে। তো যাই হোক, প্রথম দিনই তো একটু বকা দেয় আমাকে। আর বেশিরভাগই না উনি আমাকে অঙ্ক পড়াতেন, অল সাবজেক্টের জন্যই ওনাকে রাখা হয়েছিল, কিন্তু অঙ্ক উনিও বুঝে গেছিলেন যে এ অঙ্কতে খুব উইক। তো বেশিরভাগ দিনই বলতো আজকে অঙ্কটা বার করো, আজকে অঙ্ক দেখাবো, আজকে অঙ্ক পড়াবো। আর অঙ্ক পড়া মানেই আমার সেদিন অবস্থা টাইট। তো বেসিক্যালি উনি আমাকে খুব মারধর করতেন, খুব চড় থাপড় মারতো, খুব জোরে জোরে মারতো। এবং যেটা আমার লজ্জা লাগতো, আমার খারাপ লাগতো, সেটা হচ্ছে আমার বাবার সামনে বা বাবা এদের সামনেই আমাকে মারতো ডেইলি। সে মানডে টু ফ্রাইডে আসতো, প্রায় দিন আমি মার খেতাম, প্রায় দিন অঙ্ক করতে বসলেই আমি মার খেতাম। আর আমার খুব লজ্জা লাগতো, কেন আমাদের ঘরটা খুবই ছোট ছিল, বাবা সামনেই বসে আছে, মারছে। এবার এমনও হলো যে আমার ভেতরে এতটা আমি ট্রমাটাইজ হয়ে গেছিলাম সেই বয়সে, আমি তখন অনেক ছোট, এতটা ভয় লাগতো যে আমি মানে ভগবানকে হাত জোর করে প্রে করতাম যে ভগবান আজকে যাতে মাস্টার আমাকে পড়াতে না আসে, আজকে যদি মাস্টার পড়াতে না আসে আমি 2 টাকা দান করব, আমি 2 টাকা তোমাকে দান করবো। ওই সময় 2 টাকা আমার জন্য অনেক বড় ব্যাপার, কারণ সেটা বাবার পকেট থেকে ওই আটানা চুরি করে 2 টাকা জমিয়েছি। 2 টাকা 3 টাকা এরকম 10 টাকা অবধি আমি ভগবানকে ঘুষ দিয়েছি। রোজ আমি ভগবানকে প্রে করতাম, রোজ আমি স্কুলে যেতাম, স্কুলে গিয়ে খেলছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, মস্তি করছি, কিন্তু মাথার মধ্যে চলছে বাড়িতে গিয়ে তো আবার মার খাবো, এখানে তো খুব হিরো, বাড়িতে গিয়ে আবার মার খাবো। তো প্রচণ্ড ওনাকে ভয় লাগতো। আর মানে আমি ভেতর থেকে না এত ডিপ্রেস হয়ে গেছিলাম যে কিছুতেই এটার থেকে পার পাচ্ছি না। এবং দেখতে দেখতে 1 বছর কেটে যায়, আমি ক্লাস 6-এ উঠি। ক্লাস 6-এ ওঠার পরেও এই জিনিসটা চলতেই থাকে, মারধর কন্টিনিউয়াস। মানে এটার মানে এভরিডে আমি ভয় 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 কাটাচ্ছি। এবং সবচেয়ে বেশি আমার খারাপ লাগে যে এক সময় কি হয়েছিল, যখন আমি ক্লাস 6-এ পড়তাম, ওনার একদিন হাত ভেঙে গেছিল। তখন উনি আমার বাবাকে ফোন করে বলে, আমি তো খুব খুশি, আমার ভালো হয়েছে যে হাতটা ভেঙে গেছে, আর আমাকে পড়াবে না, বা 1 মাস অ্যাটলিস্ট আমি ছুটি পাবো। কিন্তু উনি কি করেছেন, আমার বাবাকে ফোন করেছেন, বাবাকে ফোন করে বলেছে ওকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, ও আমার বাড়িতে এসে পড়বে। আমি না তখন, আমার মনে আছে, আমি ভগবানকে না খুব গালাগালি করেছিলাম যে ভগবান তুমি এত নিষ্ঠুর, ওর হাত ভেঙে গেল, তারপর আমাকে ওর বাড়িতে গিয়ে এখন পড়তে হচ্ছে, মানে কোনোভাবেই তুমি আমাকে রেহাই দিচ্ছ না। এবার বিষয়টা কি ছিল, ওর বাড়িতে গিয়েও ওখানেও ও আমাকে মারছে, মারধর করছে। এবং ব্যাপারটা হচ্ছে তার বাড়িতে তার 2টো বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 2-3 বছর ছোট ছিল, আর মেয়েটা আমার চেয়ে 1 বছর বড় ছিল। তাদের সামনে ধরে, তাদের সাথে আমি খেলতাম, তাদের সামনেও আমাকে পেটাচ্ছে, মারছে। ইভেন আমার এটাও মনে আছে, একদিন যখন উনি আমাকে মারধর করছিলেন, ওনার ওয়াইফ ওনাকে সাইডে ডেকেছে রান্নাঘরে, ডেকে আমি বুঝতে পারছি উনি বলছেন যে তুমি কি করছো, কি করছো, এরকমভাবে অন্যের বাচ্চাকে মারতে নেই। উনি তখন বললেন যে তুমি আমাকে আমার কাজটা করতে দাও, আমি আমার কাজ জানি। ঠিক তারপরের দিন যখন আমি তার এখানে পড়তে গেলাম, আমি সব হোমওয়ার্ক ঠিক করে করে নিয়ে গেছি, তখন উনি নিজের ওয়াইফকে বলছে যে দেখেছো কেন ওকে আমি মারি, এই জন্যই মারি, না মারলে ও ঠিক হবে না, সবার বাচ্চা একরকম হয় না, আমাদের বাচ্চা তো খুব ভালো, কিন্তু ও পড়াশোনা করে না, তাই জন্য ওকে মারছি। আমার খুব ইনসাল্টিং লেগেছিল, কিন্তু কি করব, কিছুই করার নেই। এই ঘটনাটা না অনেক ডিটেলে বলতে হবে, বাট অনেক ডিটেলে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই অনেক শর্টে বলছি। যে আমি তখন ক্লাস 6-এ পড়ি,
ওই বছরটাই আমার লাস্ট জবলপুরে এমপিতে, মানে আমার বাবা ডিসাইড করেছিল যে বাবা ওখানে চাকরি ছেড়ে কলকাতায় চলে আসবে। আমার দিদি ক্লাস 12-এ পড়তো, ক্লাস 12-এ পড়াশোনা শেষ হয়ে গেলে বাবা আমাদের সবাইকে নিয়ে কলকাতায় নিজের বাড়ি ফেরত চলে আসবে। তো সেটা আমাদের ওখানে লাস্ট বছর ছিল। এবার ওই লাস্ট বছর কি হয়েছিল, ওখানে তো বেশিরভাগ অবাঙালি লোকেরাই থাকতো, তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো প্রত্যেক বছর, আর সবাই আমাদের বাড়িতে এসে ওই খাতা বই দিয়ে যেত অবাঙালিরাও, আর সবাই মিলে সেলিব্রেট করতো আর কি, মানে পুজোটা করা হতো। তো বাবাই মেইন ওটাকে করতো। তো যেহেতু আমাদের সেই বছর লাস্ট ছিল, তো বাবা ডিসাইড করেছে খুব বড় করে পুজো করবে। ঠিক আছে, ফেব্রুয়ারির মাস ছিল, জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি এরকম টাইপের মাস ছিল, খুব বড় করে পুজো করবে। ইভেন আমার জেঠি যিনি এখানে কলকাতায় ছিলেন উনিও জবলপুরে এসেছিলেন ঘুরতে, আর উনিও বলেছিলেন সরস্বতী পুজো অবধি থাকবে। তো উনিও আমাদের বাড়িতে তখন এসছে। যাই হোক, তো ফেব্রুয়ারি মাসে এরকম পুজোটা ছিল, মার্চে পরীক্ষা। তো তখন মাস্টারটা রোজ আসতো পড়াতে, একদম শনিবার অবধি আসতো, বলতো যেহেতু সামনে পরীক্ষা আছে আমি রোজ আসবো। তো আমার মনে আছে সেই বছর সরস্বতী পুজো রোববার দিন পড়েছিল, শনিবার দিন মাস্টার এসছেন, আমাকে অনেক কিছু পড়িয়ে এক গাদা হোমওয়ার্ক দিয়ে গেছে। খুব আশ্চর্য লাগে, আমি বেশিরভাগ অঙ্ক নিয়ে মার খেতাম, সেদিন উনি আমাকে সায়েন্স পড়িয়ে গেছিলেন শনিবার দিন, অনেকটা মানে সায়েন্সের পড়িয়ে আমাকে অনেকগুলি হোমওয়ার্ক দিয়ে গেছিলেন। তারপরের দিন বাড়িতে সরস্বতী পুজো ছিল, আর এবার বাবা ডিসাইড করেছিল যে অনেক বড় করে সরস্বতী পুজো করবে। তো বাবা বিশাল প্যান্ডেল ফ্যান্ডেল করে সরস্বতী পুজো অর্গানাইজ করেছিল, আর এনারাও ইনভাইট ছিল, এই মাস্টারটাও ইনভাইট ছিল। উনি নিজের ফ্যামিলিকে নিয়ে এসছে, আমাদের এখানে আড্ডা দিয়েছে, হাসি মজাক চলছে, খুব ভালো খেলাধুলা করছি, মজা করছি, পার্টি করছি, সব চলছে আর কি বেশ। এবার তারপরের দিন সোমবার উনি আবার পড়াতে আসছেন। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, বিকজ তার আগের দিন অনেক ধকল গেছে, ভোরবেলায় উঠেছি, ঘুম হয়নি, তারপর আজকে আবার স্কুলে যেতে হয়েছে মানডেতে, তো শরীরটা আমার একটু খুব খারাপ ছিল। তো উনি বিকেলবেলায় এসছেন, এসেই আমাকে বলেছেন যে তোমাকে যে শনিবার দিন পড়া দিয়ে গেছিলাম সেটা দেখাও। তো যথারীতি আমি তো হোমওয়ার্ক করতে পারিনি, বিকজ আমি সময়ই পাইনি। কখন আর সময় পাবো, আমি স্কুল থেকে এসেছি 3টের সময়, এসে একটুখানি ঘুমিয়েছি, বিকেলে উঠেছি, একটু জাস্ট পড়তে বসেছি, উনি চলে এসছেন সন্ধ্যে 6টার সময়। ইভেন এটাও একটা কথা বলতে চাই, উনি যখন বিকেলে আসতেন, ওই কলিং বেলটা বাজাতেন, ওই কলিং বেলের আওয়াজটা শুনে আমি ভয় পেয়ে যেতাম, টিং টং বাজলেন আমার বুকটা ধরপড় করতে শুরু করে দিত। তো যাই হোক, তো উনি সেদিন এসছেন আমাকে পড়াতে। তো যখন উনি এসছেন, এসে আমাকে বললো হোমওয়ার্কটা বার করো, যেটা পড়তে দিয়েছিলাম সেটা পড়েছো কিনা। যথারীতি আমি তো মুখ ভোতা করে বসেছিলাম, কিছুই পড়িনি। তো উনি কি করলেন, অবভিয়াসলি আমাকে মারতে শুরু করলেন। মারার পরে ওনার একটা খুব ফেভারেট পানিশমেন্ট ছিল যেটা উনি আমাকে দিতেন, সেটা হচ্ছে উনি আমাকে বলতেন যাও ওখানে গিয়ে চেয়ার হয়ে থাকো। চেয়ার মানে এরকম হাতটা করে পাটাকে এমনি করে একটু ডাউন করে অর্ধেক বেন্ড করে বসে থাকো, ওতে কি হয় তোমার পায়ের মধ্যে খুব জোর হবে, মানে খুব ব্যথা লাগবে পাটার মধ্যে। তো আমার সাথে সেটাই হতো, আমি এরকম চেয়ার হয়ে আগে থাপ্পড় খেতাম, তারপর এমনি করে বসে থাকতাম, পায়ে ব্যথা হতো, চোখ থেকে জল পড়তো, উনি আমাকে ডেকে নিতেন। সেদিন আমাকে যখন উনি চেয়ার হতে বলেছেন, আমি চেয়ার হয়েছিলাম, আমার চোখ থেকে জল পড়তে শুরু করলো, কিন্তু উনি কিন্তু ওনার কোনো হোশ নেই, উনি বসে নিজের আমারই পড়াটা কিছু লিখছিল বসে বসে। ইতিমধ্যে আমার জেঠি যিনি ওখানেই ছিলেন, খুব লজ্জার বিষয়, উনি রুমে এসছেন চা দিতে ওনাকে, উনিও আমাকে দেখে নিলেন যে আমি এরকমভাবে চেয়ার হয়ে বসে আছি। আমার খুব লজ্জা লেগেছে, আর আমার শরীরটাও খারাপ ছিল, আমি কাঁদছিলাম, উনি কোনো পাত্তাই দিচ্ছেন না। ওই সময় ওই মোমেন্টে আমি জানি না আমার কি হয়েছে, হয়তো ভগবান আমার ভেতরে চলে এসেছিল বা কিছু একটা হয়েছে, আমি না হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি, মানে আমি আর বসিনি, আমি উঠে পড়লাম, কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে পড়েছি। উনি আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে আমাকে বলছে তোমার এত বড় সাহস, তুমি দাঁড়িয়ে পড়লে, করে না কি একটা যেন আমাকে ছুঁড়ে মেরেছে, আমার মনে পড়ছে না, পেন না কিছু একটা ছুঁড়ে মেরেছে, যেই মেরেছে মুখে লেগেছে, আমি আবার এমনি করে বসে পড়েছি ভয়ে। কিন্তু ওই যে যখন আমি বসেছি না, ওই মোমেন্টে আমার জাস্ট এটা মনে হয়েছে যে আমার কোনো দোষ নেই, আমি আজ কোনো ভুল করিনি, কেন আমাকে এই শাস্তিটা নিতে হচ্ছে, কেন আমি এই কষ্ট সহ্য করছি। বিশ্বাস করো, আমি যখনই এই ঘটনাটা কাউকে বলি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি আবার উঠে দাঁড়িয়ে পড়লাম, আর এইবার আমি কি করলাম জানো, আমি আজও বিশ্বাস করি না যে ওটা আমি করেছি, বিকজ আমি এরকম ছেলে নই, আমি এতটা অ্যাগ্রেসিভ নই। আমি সোজা ওনার কাছে গেছি, ওনার চায়ের কাপটা সরিয়ে নিয়েছি, চাটা ওনার গায়ে পড়েছে, উনি রেগে আমাকে মারতে গেছেন, আমি সঙ্গে সঙ্গে ওনার মুখে, আমার মনে নেই থাপ্পড় না ঘুষি, আমি ওনার গালে মেরেছি জোরে, একদম জোরে। উনি জোরে চেঁচিয়ে উঠেছেন যে তোমার এত বড় সাহস করে, আমার চুলটা ধরতে গেছে, আমি তার পেটে লাথি মেরেছি।
ইতিমধ্যে আমার মা আর জেঠি চিৎকার চেঁচামেচি শুনে এসছেন, আমাকে টাইট করে ধরেছে যে তুই কি করছিস। আর আমি তো মানে লাঠির পর লাঠি চালিয়ে যাচ্ছি, জাস্ট মেরেই যাচ্ছি, ওনাকে মেরেই যাচ্ছি, কাঁদতে কাঁদতে মেরে যাচ্ছি। আর আমি এমপিতে থাকতাম, আমি বলতে খুব লজ্জিত, ওই বয়সে আমি গালাগালি করতাম, খুব নোংরা নোংরা গালি, মানে আমার মা এরা জানেও না যে আমি এরকম, আমার ছেলে এরকম গালাগালি দেয় এই বয়সে, যেটার জন্য আমি একদমই গর্বিত নই, এটা বলতে একদমই করা উচিত হয়নি, বাট আমি সেটা করেছি, গালাগালি দিয়েছি, ওনাকে মারাত্মকভাবে মারছি। আর উনি তো আমার চেয়ে বড়, উনি যতই হোক না কেন উনি জানি যে জোরে মারতে গেলে তো একটা কিছু খারাপ হয়ে যেতে পারে, কিন্তু উনিও নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। তখন আমার মা জেঠি বললো যে আপনি এখন চলে যান, এখন চলে যান, এখন কিচ্ছু করতে হবে না, আপনি চলে যান। তো উনি চলে গেছেন, ওই অবস্থায় উনি চলে গেছেন। এরপরে তো আমার মা আমাকে পেটাতে শুরু করেছে, মা বলছে যে তুই এরকম করেছিস, তুই কি জানিস বাবা আসলে কি হবে। এবার বিষয়টা ছিল, বাবাকে তো খুব ভয় পেতাম, মাস্টার তো চলে গেছে, মাস্টারকে তো মেরে দিয়েছি, রাগ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এবার মাথার মধ্যে যে ভয়টা এসছে সেটা হচ্ছে যে বাবা যখন বাড়িতে ঢুকবে আর বাবা যখন জানতে পারবে যে তার বন্ধু মাস্টারকে আমি এইভাবে পিটিয়েছি, গালাগালি দিয়েছি, জেঠিও দেখেছে, কলকাতা অবধি পুরো খবরটা পৌঁছে যাবে। কেন, আমার জেঠি ছিলেন, জেঠি তো বলবেই। আর বাবা আমার সাথে কি করবে, বাবা আমার চুলমুটি ধরে আমাকে এখন পেদাতে পেদাতে এখান থেকে বাড়ির থেকে বার করে দেবে, এই টেনশন নিয়ে আমি বসে আছি, আর আমার গা থরথর 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 করে কাঁপছে, মারাত্মক টেনশন হচ্ছে। ইতিমধ্যেই কলিং বেল বাজে, যেই কলিং বেল বাজে বুঝে গেছি বাবা আসছে বা এসে গেছে। মা দরজা খুললো, দরজা খোলার সাথে সাথেই মা শুরু করলো যে তোমার ছেলে আজকে যা করেছে। পিছন থেকে জেঠিও বলছে যে রতন তোর ছেলে যা করেছে কিছু বলার নেই। বাবা বলছে কেন, কি হয়েছে? তখন মা বলছে পুরো ঘটনাটা, এটাও বলেছে গালাগালি দিয়েছে, এই দিয়েছে, এই দিয়েছে, সব দরজায় বলছে, আমি শুনতে পারছি। আর আমার মানে আমি হাল ছেড়ে দিয়েছি, আমার বুক লিটারালি ধরপড় ধরপড় করছে। আমি বললাম আজকে তো মানে আমি শেষ, একদম শেষ। বাবা সব কথা শুনে রুমের ভেতরে এলো, আমি বসে আছি, বাবা এখান দিয়ে আসছে, আমি বুঝতে পারছি যে বাবা ঢুকেছে। শীতকাল ছিল আর জবলপুরে খুব ঠান্ডা পড়তো, আর একটা লাঠি ছিল, আমি জানি বাবা ওটা দিয়ে পেটাবে। মনেই হচ্ছিল বাবা হয়তো লাঠিটা তুলছে। বাবা আমার পাশে এসছে, জিজ্ঞেস করছে, আমার এখনো মনে আছে বাবা এমনি করে মাফলারটা খুলছিলেন, বাবা আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি বললাম স্যার আমাকে এতগুলি হোমওয়ার্ক দিয়ে গেছে, সেটাও সায়েন্স নিয়ে, সায়েন্সে আমি খুব ভালো ছিলাম, তো সায়েন্সের আমাকে কাজ দিয়ে গেছে, হোমওয়ার্ক দিয়ে গেছে, আমি করতে পারিনি। কেন, গতকাল বাড়িতে পুজো হয়েছে, সময় ছিল না, কি করে করব। কারণ বাবা আমার দিকে তাকিয়ে বলল যে ঠিক আছে, কিছু করতে হবে না, আমি স্যারের সাথে কথা বলবো। আমি না বিশ্বাস করতে পারিনি যে এটা বাবা বলছে। আমার সত্যি সেদিন মনে হয়েছিল যে ভগবান বাবার ভিতরে ঢুকে আমাকে এই কথাটা বলছে। আমার বাবা আমাকে কিচ্ছু বলেনি, বকেও নি, মারা তো দূরের কথা। বাবা বলল আমি স্যারের সাথে কথা বলে নেব। আমি পরে গিয়ে বুঝতে পারলাম যে আমার বাবাও মনে মনে ভাবতো যে আমার ছেলেটা খুব কষ্ট দিচ্ছে, কিন্তু বাবাও কিছু বলতে পারছে না, কি করবে। মাস্টার তার বন্ধু, বাবাই বলেছিল আমার মেয়ের ছেলেকে মারবি, মেরে মেরে ওকে শেখাবি, কিন্তু ভেতরে ভেতরে বাবা তো, আজ আমার বাবা নেই, বাবা হয়তো উপর থেকে এই গল্পটা শুনছে, বাবা জানে যে আমি কি ফিল করতাম ওই সময়। বাবার এটা বলাতে আমি সত্যি মনে হচ্ছিল তখন বাবাকে জড়িয়ে ধরি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে কিছুদিন পরে মাস্টারটা আবার আমার বাড়িতে এলো, বাবা তাকে নিয়ে এলো, বাবা আমাকে বললো যে স্যারের পা ধরে ক্ষমা চা। আমি স্যারের পা ধরে ক্ষমা চাই, নাটক আর কি, ক্ষমা টমা চাইলাম। তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে বলো তোমার কোন সাবজেক্টে প্রবলেম, আমি তোমাকে খালি সেটাই পড়াই। বলো অঙ্কতেই প্রবলেম, আপনি সপ্তাহে 3 দিন আসলেই হবে, কেন আমার সামনে পরীক্ষা, বাকিটা আমি নিজে করে নেবো। এবং আরেকটা কথা তোমাদের আমি এখানে বলতে চাই, যেটা আমি অনেক দিন পরে গিয়ে, মানে অনেক বছর পরে এখন গিয়ে আমি রিয়েলাইজ করি যে সেদিন যে আমি মারটা খেয়েছিলাম সায়েন্সে, যেই সাবজেক্টের
যেই চ্যাপ্টারের জন্য মার খেয়েছিলাম, মানে যেই চ্যাপ্টারে উনি আমাকে পড়াশোনা আমাকে দিয়ে গেছিলেন, সেই চ্যাপ্টারটার নাম ছিল ইউনিভার্স। লাস্ট চ্যাপ্টার ছিল সেটা, ক্লাস 6-এ ইউনিভার্স। তার জন্য মার খেয়েছে ইউনিভার্সই সেদিন আমাকে সেই মারটা খাইয়েছিল, এটা বোঝানোর জন্যে যে ভুল জিনিসটা সহ্য করো না। সে যে কেউ হোক না কেন তোমার সামনে, হয়তো লোকেরা তোমার আগেনস্টে চলে যাবে, লোকেরা তোমার ব্যাপারে খারাপ বলবে, তোমাকে খারাপ বুঝবে, কিন্তু যেটা তোমার মনে হয় ঠিক, যেটা তুমি ভেতর থেকে অন্তর আত্মার থেকে জানো যে এটা ঠিক, আমি ভুল করছি না, সেখানে নিজের আওয়াজ ওঠাও। উপরে যিনি আছেন উনি তোমার সাথে আছেন, তুমি আর কারোর কাছে না, শুধু তার কাছে জবাবদেহি। এই লেসনটা আমি সেদিন শিখেছিলাম, আর এই লেসনটা আমার জীবন পাল্টে দিয়েছিল। যেটা আমি তার সাথে করেছি, তাকে যে মেরেছি, তার জন্য আমি একদমই গর্বিত নই, আমি এটাকে সাপোর্ট করছি না। কিন্তু দেখো, গীতাতেও লেখা আছে না যে দেখো, শাস্ত্র খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় আমাদের অস্ত্রও তুলতে হয়। তাই জন্য মহাভারতে এই যুদ্ধটাও হয়েছে, কেন কথায় ঠিক করা যায়নি। তো আশা করছি তোমাদের এই গল্প দিয়ে অনেক কিছু শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই